নমস্কার, দত্ত টক্স চ্যানেল থেকে আমি প্রবাল দত্ত, আমার ছেলে রৌহিন এবং শাশ্বতী একটা বিশেষ দিনে আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। সেটা হলো আপনাদের অনেক আশীর্বাদে এই ইউটিউব বাটন সিলভার প্লে বাটন, তাই তো? এই সিলভার প্লে বাটনটা এসেছে 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পর। একটু দেরি হয়ে গেছে, আমার একটু মানে এগুলোর জন্য অ্যাপ্লাই করতে হয়, একটা প্রসেস থাকে, সেইগুলো রিভিউ করে ওরা। হ্যাঁ, ওরা রিভিউ করে, সেইগুলো করে তারপরে করতে 1 মাস আগে এই মাইলস্টোনটা অ্যাচিভ করেছি। 100K সাবস্ক্রাইবার, এটা 100K মানে 1 লক্ষ নমস্কারের সঙ্গে, প্রণামের সঙ্গে গৃহীত হলো। আপনারা ছাড়া এটা সম্ভব ছিল না। আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করে নিতে চাইছি। রৌহিনকে জানি না, আমি আগে একবার পরিচয় করিয়েছিলাম, কোনো ভিডিওতেও ছিল না, কিন্তু আমার অনেক কটা স্ক্রিপ্ট, বিশেষ করে মহাভারতের স্ক্রিপ্টগুলো ওই লিখেছিল। আর আমার ওয়াইফের কন্ট্রিবিউশনটাও মানে প্রথম দিন থেকে ওই আমাকে এনকারেজ করেছিল যে এই চ্যানেলটা স্টার্ট করবার জন্য। আচ্ছা যাকে আগেটা খুলে নিই, তারপরে বাকিটা বলছি। এই প্রথমে দেখতে পাচ্ছি যে রিকগনাইজ ইওর টিম। হ্যাঁ, অনেকেই রয়েছে যারা অনলাইনে কাজ করে, সুতরাং তারা আজকে এখানে প্রেজেন্ট নয়, তাদের সবার জন্য। সাথে ইউটিউবের লেটার দেখতে পাচ্ছি, নীল মোহন, ইউটিউবের সিইও নীল মোহন, এও কিন্তু ইন্ডিয়ান। দেখছিস তো, গর্ব হয় বল, সব জায়গাতে ইন্ডিয়ানরা সব টপ জায়গাতে রয়েছে। আচ্ছা, তো we are proud to honor your impressive milestone of reaching 100K वगैरह वगैरह। ঠিক আছে, অনেক কিছু লিখেছে। এটা কি? এটা কিছু না, একটা ছোট কনগ্রাচুলেটরি নোট। এটা আসল জিনিসটা। তারপরে এইটা আসল জিনিস, এর আর কিছু নেই না? এইটাই। নামও লেখা রয়েছে দত্ত টক্স ফর পাসিং 100K সাবস্ক্রাইবার। তো যেটা বলছিলাম যে মোটামুটি 1 বছর মতো হয়েছে চ্যানেলটা, 1 বছরের একটুখানি বেশি। প্রথমে বোধহয় শুরু করেছিলাম ফেব্রুয়ারি মার্চে, তখন ইউটিউব কিভাবে করতে হয় কিছুই জানতাম না, মনে যা আসতো বলতাম, সেই ভিডিওগুলো কেউ খুব একটা দেখেও নি। তো ঠিকঠাক ভাবে সেট আপ করে বোধহয় স্টার্ট করেছি এপ্রিল 2025। তারপরে এই বছর মেতে, মানে ওই 12 মাস কি 13 মাসের মাথায় এই মাইলস্টোনটা অ্যাচিভ করেছিলাম। তো গত বছর ফেব্রুয়ারি মার্চে কেউ যদি আমাকে বলতো যে এরকম ইতিহাস কি হিস্ট্রি চ্যানেলের ওপর, তাও বাংলা, সেইটা 13 মাসের মাথায় 100K 1 লাখ সাবস্ক্রাইবার হবে, এটা আমি তাকে হয়তো পাগলই বলতাম। তুমি তো নার্ভাসও ছিলে, প্রথমে স্টার্ট করতে চাইছিলে না, তো যাই হোক, তারপরে বললাম শুরু করে দাও, দেখা যাক কি হোক। তারপর আপনাদের অনেক আশীর্বাদে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। সো আমরা ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে, এভাবেই পাশে থাকবেন। সত্যি কথা বলতে গেলে ও আমাকে বলেছিল, যে ছেলে আর কি, যে হিন্দি বা ইংলিশে করো না কেন? কারণ হিন্দি ইংলিশটাই তো বেশিরভাগ লোক শুনবে, বাংলাতে আমি ভেবেছিলাম কটা লোকই বা শুনবে, অত সাবস্ক্রাইবার বাড়বে না। হ্যাঁ, কত লোক শুনবে, কিন্তু ওকে আমি যেটা বলেছিলাম যে করলে আমি হিন্দিতে করব না। প্রথম কথা, হিন্দি আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নয়, মানে এর মধ্যে কোনো বাংলা পক্ষ বা এই সমস্ত কোনো ব্যাপার নেই। আমি হিন্দিকে হেট করি, হিন্দি ভাষীকে হেট করি, এরকম না। বাংলাকে ভালোবাসি, বাঙালিকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে পাড়ার দোকানে বা ওখানে যে হিন্দুস্তানি বা মারোয়াড়ি কাজ করে তাদেরকে গিয়ে পেটাতে শুরু করব। যাই হোক, কিন্তু আর ইংলিশটা করব না, কারণ যারা এই শহরের ওপরতলার ইংলিশে পড়াশোনা করেছে, তারা অলরেডি একটা ডিসিশন নিয়ে নিয়েছে, বা একটা ওপিনিয়ন বা একটা আইডিওলজি তাদের হয়েই গেছে, সেখানে তাদের নতুন করবে জানবার কিছু নেই, তাদের কিছু বলারও নেই। আর তাহলে করব বাংলাতেই, যাতে বাংলার যারা সাধারণ মানুষ রয়েছে বা গ্রামে গঞ্জে মফস্বলে রয়েছে, তাদের কাছে আমি যদি কিছুটা, অল্প কিছু যা আমার নলেজ আছে, সেইটুকু যদি পৌঁছে দিতে পারি, সেটাই আমার ইচ্ছে ছিল। এবং সত্যি কথা বলতে গেলে, আমি জানি না আমার এই চ্যানেলটা শহরের কতজন দেখে, কিন্তু গ্রাম বাংলার
এবং মফস্বলের প্রচুর লোকজন দেখে, সেটা আমি বুঝতে পারি। তাদের প্রচুর মেসেজ আসে, তাদের ফোন আসে। সত্যি কথা বলতে সেইগুলোই আমার কাছে চরম প্রাপ্তি। মানে ভিডিওসের ভিউজ নয়, কিন্তু ভালোবাসা বা সম্মান কতটুকু পেলাম তাদের কাছ থেকে, তারা নতুন কিছু কতটা জানতে পারলো, সেটাই আমার কাছে সবচেয়ে বেশি। তো শুরু করলাম বাংলাতেই। ক্যামেরার সামনে কথা বলা তো মানে কোনোদিনই করিনি, কোনোদিন অভ্যেস নেই। এই ধরনের পাবলিক স্পিকিং একদম মানে আমি সারা জীবনে কোনো রকম অভিজ্ঞতা ছিল না। আমাকে কেউ টিভিতে দেখেনি, নিউজ পেপারে দেখেনি, ফেসবুক বলতে গেলে প্রায় করিই না, ইনস্টাগ্রামও কোনোদিন ছিল না। ইউটিউব দেখতাম, বই পড়তাম, এই সমস্তই ছিল। সেইখান থেকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে আসা, কিছু লোকের ভালোবাসা পেয়েছি, ফোন করেছে, অনেকে গালাগালিও দিয়েছে, গালাগালিগুলোও আশীর্বাদ। আজকে এই 100K যে পৌঁছেছি, কিছু লোকে হয়তো রেগে গেছে আমার কিছু বক্তব্য, ঠিক আছে, অনেস্টলি করবার চেষ্টা করেছি। তো এটাই বলবো যে 100Kটা বড় বড় কথা নয়, আপনাদের যে ভালোবাসাটা পেয়েছি সেটাকেই বিনম্রভাবে গ্রহণ করছি। এইভাবেই পাশে থাকবেন, এইভাবেই আমাদেরকে আশীর্বাদ দিতে থাকবেন। যখনই কোনো ভুল হবে, যদি কোনো রকম ভুল হয়ে যায় বা কিছু হয়ে যায়, সব সময় কিন্তু আমাদের সেই ভুলটাকে ধরিয়ে দিতে কোনো রকমের দ্বিধা করবেন না। আর আরেকটা জিনিস, অনেকেই বলেন যে আমি কি এই পার্টির নাকি সেই পার্টির, কেউ বলে আমি তৃণমূল, কেউ বলে আমি বিজেপি, কেউ মানে বিজেপিটাই হয়তো বেশি বলে, আবার অনেক রকমের গালাগালিও আসে। তো আমার উদ্দেশ্য শুধু ভারতের যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসটাকে তুলে ধরা। আমি ভারতের ইতিহাসকে এই জন্য তুলে ধরছি না যে আমি ভারতীয়, আমি ভারতীয় ইতিহাস এই জন্য তুলে ধরি যে এর মধ্যে অনেক গর্ব করবার ব্যাপার রয়েছে, অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা জানি না। তো একদম নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ইতিহাসটাকে আপনাদের সামনে তুলে ধরা, বা ইতিহাসের মধ্যে যে অ্যানালিসিস ব্যাপারটা থাকা উচিত, যেটা আমাদের স্কুল কলেজে পড়ানো হয় না, সেই ব্যাপারটা নিয়ে আপনাদের একটুখানি অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, আমাদের দর্শকদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই হচ্ছে চেষ্টা করি, কিছু প্রশ্ন তুলে ধরি, ওপিনিয়ন আপনাদের, মানে দিনের শেষে কোনটা ঠিক কোনটা ভুল আপনারাই ডিসাইড করবেন। কেউ কেউ বলে যে ইতিহাসটাকে নাকি নতুন করে লেখা হচ্ছে, আগে যা লেখা ছিল ইতিহাসটা নতুন করে লেখা হচ্ছে। তো এই প্রশ্নগুলো কেন আসে আমার একটুখানি খুব অবাক লাগে, কারণ বিজ্ঞানের শাখা যদি দেখি, আজ থেকে 100 বছর আগে কি 150 বছর আগে বিজ্ঞান যেটা ছিল, সেখান থেকে তো বিজ্ঞান অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আগে যেগুলোকে আমরা ঠিক বলে ভাবতাম, তার থেকে বিজ্ঞান অনেক কিছু চেঞ্জ করে গেছে। সেখানে তো কেউ বলে না যে বিজ্ঞান নতুন করে লেখা হচ্ছে, নতুন এভিডেন্স পাওয়া যাচ্ছে, নতুন থিওরি ইভলভ করছে তার উপরে, এবং তখন সেখানে বলা হয় যে বিজ্ঞানটা এগোচ্ছে। ইতিহাসের ক্ষেত্রে কেন সেটা হবে না আমি বুঝি না, কারণ ইতিহাসও একটা সাবজেক্ট যেটা হচ্ছে এভিডেন্স ডিপেন্ডেন্ট। আগে যে এভিডেন্স পাওয়া গেছিল বা যেভাবেই হোক, তার একটা হিস্ট্রির একখানা থিওরি বা একটা ন্যারেটিভস তৈরি হয়েছিল। আজকে নতুন এভিডেন্স পাওয়া যাচ্ছে, সায়েন্স আরো এগোচ্ছে, সেই সায়েন্সকে ইউজ করে আমরা নতুন এভিডেন্স পাচ্ছি। তার উপরে যদি হিস্ট্রিটাকে নতুন ভাবে লেখা হয়, নতুন ভাবে অ্যানালিসিস করা হয়, তাতে তো কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু হিস্ট্রি নিয়ে কথা বললেই যেন একখানা এই পার্টির না হয় ওই পার্টির, এই আইডিওলজি না হয় ওই আইডিওলজি, এরকম ব্যাপারটা চলে আসে, আমি কেন জানি না। কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। আর তার সঙ্গে মহাভারতের কথা আমাকে সত্যি মানতে হবে যে আমি মহাভারতটা নিজে যতটা জানি, আমার ছেলে ও মোটামুটি আতি পাতি সব একদম মানে খুঁজে কোথায় কোনটা রয়েছে, কোথায় কেন হয়েছে, এবং তার অ্যানালিসিস গুলো ও যেরকম ভাবে করে আমার অতটা দৌড়ে কুলোয় না। তো আমি পুরোটাই ওর উপরে ডিপেন্ডেন্ট। মহাভারতের উপর আমার যে শর্টস বা ভিডিও গুলো আছে সেগুলো যদি দেখেন, পুরোটাই ওর ক্রেডিট। আমি ছোটবেলা থেকে মহাভারতের প্রতি অনেকটা ইন্টারেস্ট আছে। আমি ক্লাস 3 তে পড়ি,
তখন টিভিতে মহাভারতের সিরিয়াল হতো, তো সেটা দেখে আমার মহাভারতের প্রতি একটি ইন্টারেস্ট জাগে। তো আমি মহাভারতের বই পড়া শুরু করি, তারপর ইন্টারনেটে নানা রকম রিসার্চ করা শুরু করি, করে মহাভারতের অনেক স্টোরি জানতে পারি যেগুলো অনেকে জানে না, মানে লেসার নন স্টোরিজ। তো করতে করতে এখনো আমি মহাভারতের উপর নানা রকম রিসার্চ করি, রামায়ণের উপরও করি। ইন্ডিয়ান মাইথোলজিটা আমার একটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। আর এখানের যে মানে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা সেটা এক্সিলেন্ট মহাভারতে। তো এখন আজকের দুনিয়াতে প্র্যাকটিক্যাল লাইফে যে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গুলো হয় সেটার সঙ্গে অনেকটাই মহাভারতের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা রিলেটেবল। ওর একটা ব্যাপার রয়েছে, মানে কোনটা মূল মহাভারত কোনটা মূল মহাভারত নয় সেরকম দেখে না। ইভেন আমি ওকে দেখেছি ইন্দোনেশিয়াতে বা থাইল্যান্ডে যে ভার্সন অফ মহাভারত রয়েছে বা রামায়ণ রয়েছে, সেখানে কি গল্প রয়েছে, ওটা ওখানে কিভাবে মডিফাইড হয়েছে, সেগুলো পর্যন্ত খুঁজে খুঁজে নিয়ে আসে। তো আমি আপনাদের আশীর্বাদ চাই যে ও যেন ওর পড়াশোনার সাথে সাথে এই যে মহাভারত নিয়ে ওর যে ইন্টারেস্ট বা ওর যে রিসার্চ করা, এটা যেন ও চালিয়ে যেতে পারে, এটার প্রতি ভালোবাসা যেন কোনোদিন না হারায়। আর এর সঙ্গে অবশ্যই আপনাদের তো ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাতে হবে আমাদের ফোর ফাদার্সদেরও। ওকেই বলছিলাম যে তারা তো অনেক কিছু রেখে গেছে আমাদের জন্য, অনেক অত্যাচারও সহ্য করেছে 1000 বছর ধরে। তাদের কথাগুলোই জাস্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেইটুকু তুলে ধরেই যতটুকু পরিচিতি আর এই প্লে বাটন, সেটা তাদের জন্যই হয়েছে। তারা কষ্ট সহ্য করেছে, তারা তাদের নতুন কিছু আবিষ্কার করেছে, সেইগুলো তারা তাদের ডিউসটা পায়নি। তাদের নাম কেউ জানে না, সবাই জানে যে ইউরোপ থেকেই সবকিছু এসছে, আরবদের দুনিয়া থেকেই বোধহয় সবকিছু ইউরোপীয় দুনিয়াতে গেছে এবং তারপর সেখান থেকে ঘুরে আমাদের দেশে এসেছে, সেটাই সবাই জানে। তো আজকে আমাদের সেই ফোর ফাদার্সদের, যারা 1000 বছর ধরে অনেক অত্যাচার সহ্য করেও একটা বিজ্ঞান মনস্ক একটা সমাজ আমাদেরকে উপহার দিয়ে গেছে, তাদের প্রতিও একটা প্রণাম জানিয়ে আজকে আপাতত এখানেই শেষ করছি। পাশে থাকবেন সবাই, দেখা হবে আগামী দিনে।